আমরা আলোচনা করছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং এর সেট ওয়ানের প্রথম 20টা প্রশ্ন আলোচনা করেছি এবং এরপরে আমরা বাকি 20টা প্রশ্ন আলোচনা করব এখন। তো 21 নম্বর প্রশ্ন রয়েছে, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে কোন দেশে? দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় না, বা বইয়ের ভাষায় বলতে গেলে যে সংবিধান পরিবর্তনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়, সেটাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। এক কথায় বলতে গেলে যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। এই সংবিধান রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে বা মার্কিন যুক্তরাষ্ট্রে। আর যদি সুপরিবর্তনীয় বলতো তাহলে অবশ্যই ব্রিটেন হতো উত্তর। এর পরের প্রশ্ন রয়েছে, শাসনতান্ত্রিক আইন লিখিত না হলে তাকে সংবিধান বলা যায় না। এটা কে বলেছেন? শাসনতান্ত্রিক আইন লিখিত না হলে তাকে সংবিধান বলা যায় না। এটা কে বলেছেন? এটা বলেছেন টকভিল। টকভিল বলেছেন, উত্তর সি টকভিল। এর পরের প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে? গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন কে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইনজীবীদের স্বর্গ গণপরিষদকে বলেছেন আইভর জেনিংস। ইনি বলেছিলেন গণপরিষদ হলো আইনজীবীদের স্বর্গরাজ্য, কারণ গণপরিষদে বিভিন্ন দেশের প্রচুর আইন নিয়ে আলোচনা হয়েছিল এবং এখানে এত বেশি আইন নিয়ে আলোচনা, সব আইন কিন্তু ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়নি, পরবর্তীকালে অনেক আইন বাদ গিয়েছে এবং যেগুলো দরকার সেগুলো নেওয়া হয়েছে। তাই এত বেশি গণপরিষদে আইন নিয়ে আলোচনা হয়েছিল, তাই গণপরিষদকে আইভর জেনিংস আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছিলেন। এরপরে প্রশ্ন বলছে যে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল কত? এটা অত্যন্ত সহজ প্রশ্ন। ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তাই জন্য আমরা প্রত্যেক বছর 26শে জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। এর সঙ্গে আরও মনে রাখতে হবে যে 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ অ্যাডাপ্ট করা হয়েছিল। এর পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম যিনি সভাপতি হয়েছিলেন তিনি অস্থায়ী সভাপতি হয়েছিলেন, যার নাম সচ্চিদানন্দ সিনহা। তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, অর্থাৎ সবথেকে সিনিয়র ছিলেন, তাই জন্য তাকে অস্থায়ী সভাপতি করা হয়েছিল প্রথমে, এবং পরবর্তীকালে দুদিন পরেই গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। তাই পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। 26 নম্বর প্রশ্ন বলছে যে বর্তমানে ভারতের সংবিধানে তফসিল কটি রয়েছে? ভারতীয় বর্তমানে সংবিধানে মোট তফসিল রয়েছে 12টি। এর সঙ্গে এটা মনে রাখতে হবে, ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কিন্তু তফসিলের সংখ্যা ছিল 8টি, কিন্তু বর্তমানে তফসিল রয়েছে 12টি। এর পরের প্রশ্ন বলছে, সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দ যোগ হয় কততম সংশোধনীতে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মনিরপেক্ষর সঙ্গে সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক আর ইন্টিগ্রিটি অর্থাৎ ঐক্য, এই তিনটে শব্দ একসঙ্গেই প্রস্তাবনাতে যুক্ত হয়েছিল। সেটা হচ্ছে 42তম সংশোধনীতে এইটি যুক্ত হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক আর ঐক্য অর্থাৎ ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ যোগ হয়েছিল। এর সঙ্গে এটা মনে রাখতে হবে, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা মাত্র একবারই সংশোধন হয়েছিল। এর পরের প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল কত? গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। 389 জন গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল। এর মধ্যে আবার ভাগ রয়েছে, কংগ্রেসের 208 ছিল, দেশীয় রাজ্য ছিল, মুসলিম লীগের 73 ছিল। এগুলো আমাদের জানতে হবে। তার পরবর্তী প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের রূপকার হলেন ড্যাশ, অর্থাৎ ভারতীয় সংবিধানের রূপকার বা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। কিন্তু ভারতীয় সংবিধান শুধুমাত্র বি.আর. আম্বেদকর তৈরি করেননি, ভারতীয় সংবিধান তৈরি করেছিল গণপরিষদ, অর্থাৎ গণপরিষদের সকল সদস্য মিলে ভারতীয় সংবিধান তৈরি করেছিল। কিন্তু বি.আর. আম্বেদকর সংবিধান সভার একটি কমিটি ছিল গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে ড্রাফটিং কমিটি, যেটাকে অনেকে আবার খসড়া কমিটি বলে। এই খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাই ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এর পরের প্রশ্ন রয়েছে যে সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত কয়বার? আমি একটু আগেই বলেছিলাম যে প্রস্তাবনা একবারই সংশোধন হয়েছে, অর্থাৎ অপশান এ উত্তর। এবং এই একবার যখন সংশোধন হয়েছিল সেটা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এবং এখানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং ঐক্য, এই তিনটি শব্দ যোগ করা হয়েছিল। আর একবারই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে। এর পরের প্রশ্ন বলছে যে ভারতের সংবিধান কীরকম?
সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, না আংশিক দুষ্পরিবর্তনীয়, না আংশিক সু ও আংশিক দুষ্পরিবর্তনীয়? এটার উত্তর হবে ভারতীয় সংবিধান আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয়। মানে ভারতীয় সংবিধানের কিছু কিছু আইন আছে যেটা সহজেই পরিবর্তন করা যায়, আবার কিছু কিছু আইন আছে যেটা সহজে পরিবর্তন করা যায় না। তাই ভারতীয় সংবিধানকে কিছুটা দুষ্পরিবর্তনীয়, কিছুটা সুপরিবর্তনীয় বলা যায়। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কোন অধ্যায় বা কোন পার্টে বা কোন অংশে? ভারতীয় সংবিধান যখন তৈরি হয়েছিল তখন মোট 22টি পার্ট ছিল, কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 25টি পার্ট রয়েছে বা অধ্যায় রয়েছে বা অংশ রয়েছে। এই 25টি অধ্যায়ের মধ্যে মৌলিক অধিকার রয়েছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ থার্ড পার্টে রয়েছে মৌলিক অধিকার। ফোর্থ পার্টে রয়েছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং দ্বিতীয় পার্টে যেটা আমাদের পড়া রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে সিটিজেনশিপ। 5 থেকে 11 নম্বর ধারায় দ্বিতীয় পার্টে রয়েছে সিটিজেনশিপ। এর পরের প্রশ্ন বলছে ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট, এটা কে বলেছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়া হলো একটি আধা যুক্তরাষ্ট্র, এটা বলেছেন কেসি হোয়ার। কেসি হোয়ার এই উক্তিটি করেছিলেন যে ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট। কোয়াসি ফেডারেল মানে আধা যুক্তরাষ্ট্র, মানে পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়, আমেরিকার মতো বা কানাডার মতো। এরপরের প্রশ্ন, অষ্টম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষা সংখ্যা কত? ভারতে জাতীয় ভাষা বলে কোনো ভাষা নেই, ভারতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভারতে স্বীকৃত হয়েছে বর্তমানে 22টি ভাষা। এই 22টি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং এই 22টি ভাষা রয়েছে। ভারতীয় তপশিল রয়েছে, সংবিধানে যে তপশিল আছে বর্তমানে 12টি তপশিল রয়েছে। এই 12টি তপশিলে অষ্টম তপশিলে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন বলছে সংবিধানের যুগ্ম তালিকার যে ধারণাটা, এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের বিভিন্ন আইন বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তার মধ্যে যুগ্ম তালিকার ধারণাটি নেওয়া হয়েছে, এটাকে ইংলিশে বলা হয় কনকারেন্ট লিস্ট। এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, যেমন আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির ধারণা। এর পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে কবে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল, এবং যখন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছিল তখন মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এরপরের প্রশ্ন, সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? যেমন ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। একটু আগে যেটা প্রশ্নটা আমরা আলোচনা করলাম কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। তাহলে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। এর পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। এর পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতিকে নোভেল ফিচার্স বলেছেন কে? নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের 4র্থ অংশে আছে, যেটাকে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলি। এটাকে নোভেল ফিচার্স কে বলেছেন? এটাকে নোভেল ফিচার্স বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমরা সংবিধানের জনক নামে চিনি। এর পরের প্রশ্ন, গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল কটি? মানে গণপরিষদে অনেক কমিটি ছিলেন, যেমন ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এইভাবে অনেকগুলোই কমিটি ছিল, সেই কটি মোট কমিটি ছিল? মোট কমিটি সংখ্যা ছিল 8টি।